সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। আমাদের নিয়মিত আয়োজনের প্রতিটি পর্বে আমরা স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব শীতকালে নানা ধরনের রোগ ব্যাধি, সেই সাথে ডায়াবেটিস কিংবা হরমোন সংক্রান্ত নানা জটিলতা এবং নিউরোলজি সংক্রান্ত নানা ধরনের জটিলতা নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসককে। দর্শক, উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমিনুর রহমান, যিনি বিভাগীয় প্রধান নিউরোলজি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। দর্শক, ডায়াবেটিস, হরমোন কিংবা নিউরোলজি সংক্রান্ত, সেই সাথে শীতকালে নানা ধরনের রোগ ব্যাধি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে স্বাগত। স্যার, শীতকালে নানা ধরনের রোগ ব্যাধিগুলো নিয়ে শুরুতে একটু আসতে চাই। শীত চলে এসেছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো বাড়ছে, তো এই মুহূর্তে কি কি ধরনের রোগগুলো নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে? সত্যি একটা শীতকালীন একটা রোগের প্রকোপ বাড়ায়। আমি তার আগে আমাদের বাংলা ভিশনের সকল দর্শক, দূরের এবং কাছের, এবং এখানে সকল কর্মচারীবৃন্দ, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। শীতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে বাচ্চা এবং বুড়ো লোকদের, এতে তাদের বেশি তারা আক্রান্ত হয়। শীতে সাধারণত আমরা জানি যে শীতে হয় হলো সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এবং অন্যান্য রোগেরও প্রকোপ বেড়ে যায়। এই জিনিসটা মানে বিশেষ করে শীতে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার সাথে সাথে অন্য রোগগুলোরও প্রকোপ বেড়ে যায়। যেমন আমার ডায়াবেটিসের ব্যাপারে যদি আমি বলি, তাহলে ডায়াবেটিস দেখা যায় যে শীতে মানুষ বাইরে বের হতেছে না, কাজকর্মটা কম। তারপরে শীতের সময় অনেকে পিঠা, প্রাবণ, বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়, এই সময় খাওয়ার একটা বেশি সুবিধা, এই জন্য তাদের ডায়াবেটিসও বেড়ে যায়। ডায়াবেটিস বাড়লে আবার ডায়াবেটিস সম্পর্কিত রোগগুলো বাড়ে যায়। এবং শীতে যে সমস্ত রোগের, আপনি একটা কথা বললেন, যে সমস্ত নিউমোনিয়া, তারপর হাঁপানি, যে আমরা অ্যাজমা বলি, এইগুলার প্রকোপ বেড়ে যায়। আগে যে হাঁপানি বা ছিল, সেটা শীতকালীনে আরও এর প্রকোপটা বেড়ে যায়। আর সর্দি কাশি তো আছেই, মানে সবারই লেগে আছে, এর জন্য কোনো ভয়ের কিছু নাই অবশ্য। মানে এর মানে আমাদের চিকিৎসা আছে, বা আমরা যদি কিছু কিছু এর ব্যাপারে যদি আমরা মানে সমস্যাগুলো হচ্ছে, এর থেকে সচেতনতা বৃদ্ধি না করতে পারলে জটিলতার পরিমাণ বাড়তেই থাকবে। আমি একটু তার আগে আমি একটা কথা বলি, সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সাধারণত যে সমস্ত শীতে প্রকোপ বাড়ায়, এই যেমন ধূমপান, তারপরে আপনার হলো কি হঠাৎ আপনি ঠান্ডার মধ্যে চলে গেলেন, ঠান্ডা খাওয়া, তারপরে ওই শীতে আপনার যে সমস্ত জিনিসগুলো, ঠান্ডা পানিতে গোসল করা, হঠাৎ আইসক্রিম, বাচ্চারা হঠাৎ আইসক্রিম, তারপরে বিভিন্ন ঠান্ডা শরবত, এই সমস্ত জিনিসটা খাওয়া থেকে পরিহার, একদমই নিজেকে সতর্ক রাখার বিকল্প কিছু নেই। আমি একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, এই যে শীতকাল এসেছে, নিউরোলজি সংক্রান্ত কি কি ধরনের জটিলতাগুলো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে? ধন্যবাদ বাংলা ভিশনের সকল দর্শক এবং এই শ্রোতা যারা আছেন, এবং বাংলা ভিশনের কর্মচারী সবাইকে ধন্যবাদ। তো আমরা এই শীতকালে দেখা যাচ্ছে কি যে আপনি বেশিরভাগই দেখা যাচ্ছে কি যে স্ট্রোকের প্রকোপতা বাড়ে। সেক্ষেত্রে আমরা বলি হিমোরেজিক স্ট্রোকের প্রকোপতা বেড়ে যায়। তাছাড়া কিছু নার্ভের প্যারালাইসিস হয়ে থাকে, যেমন মুখের নার্ভের প্যারালাইসিস, যেটাকে আমরা বেলস পলসি বলি, মুখটা বাঁকা হয়ে যায়, যে কোনো একদিকে বাঁকা হয়ে যায়। অথবা দেখা যাচ্ছে কি যে হাত পা অবশ হয়ে যেতে পারে, যেটাকে আমরা জিবিএস বলি, এটাও আমাদের খুব পাওয়া যায়। তাছাড়া দেখা যাচ্ছে কি যে অনেকগুলো অসুখ আছে যেগুলো এই সময় একটু তার প্রকোপতা বেড়ে যেতে পারে। যে কারো পার্কিনসন ডিজিজ আছে, পার্কিনসন ডিজিজ হলো আপনি চলাফেরা করতে হয়, বা হাঁটা চলা, যে হাত পা কাঁপা রোগ, এগুলো যে চলাফেরা যদি কম করে যায়, তখন দেখা যায় কি তার সে আরও বেশি ফ্রিজ হয়ে যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কি যে তার অনেক রোগী আছে যাদের সারাদিন শীত বাসায় বসে থাকে, মন খারাপ থাকে, এবং সেক্ষেত্রে ডিমেনশিয়া বা ডিপ্রেশন, এইসব রোগগুলো কিন্তু সমস্যাগুলো বাড়তে পারে। আরো বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও বেড়ে যায় এই সময়টিতে। স্যার, বিস্তারিত জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আসসালামু শুনছি। আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাকের একদিকে সর্দি লাগেই থাকে, মানে গাঢ় হয়ে সর্দি একদিকে থাকেই। আমি এটা কি করব সেটার জন্য আপনার কতদিন ধরে এই সমস্যা? সমস্যা মনে হয় অনেকদিন যাবত, 3-4 বছর যাবত। জি, মানে শুধু শীতকালে এলেই নাকি সব সময়? শীতকাল আসলে বেশ এরকম থাকে। জি, কোন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, কোনো পরীক্ষা করিয়েছেন? না, এরকম কিছু করায়নি। সঙ্গে আরো কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, অন্যান্য রোগ, প্রেশার? ডায়াবেটিস নাই, প্রেসার আসলে এখন প্রেসার কম, প্রেসার এখন নিয়ন্ত্রণে আছে। যে ওষুধ খাচ্ছেন নিয়মিত, তাই তো? জি। দর্শক, আপনার নাকে কি কোনো মাংস বেড়ে গিয়েছে এমন ফিল করছেন, বা নাকের একটু হাড় বেঁকে গিয়েছে? একজনে বলছিল যে হাড় বেঁকা হয়ে গেছে, পরে ওষুধ টষুধ খাইছি, তারপরে কয়দিন ভালো ছিলাম, আবার এই একই অবস্থা। জি, আপনি সাথেই থাকুন, আমরা আজ কথা বলছি এই বিষয়গুলো নিয়ে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেবেন। স্যার। জি, ওনার যে মনে হচ্ছে একটা নাকে, সুতরাং একটা নাকে অনেক সময় পলিপ বা মাংস বৃদ্ধি থাকে, তাদের নাকের নেজাল যে সেপ্টাম আছে মাঝখানে যে একটা পাতলা কুচকুচি থাকে হাড়, এটা অনেক সময় বাঁকা থাকে, এগুলা কারণে থাকতে পারে। তবু আমি মনে করি যে ওনার একটা নাক কান গলা বিভাগের একজন ডাক্তার স্পেশালিস্টকে দেখানো সবচেয়ে ভালো হবে, এবং ওনার পরামর্শে ওনার চিকিৎসা নেওয়াটা উত্তম। একদমই। এই প্রসঙ্গে আমি একটু স্যারের সাথে যোগ করতে চাচ্ছি। জি জি, স্যার যেটা বলছেন এটা পসিবিলিটি বেশি। তাছাড়া দেখা যাচ্ছে কি যে যাদের শীতকালে যদি নাক বন্ধ থেকে যায়, অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস বলি বা ধুলাবালির মধ্যে গেলে তার যদি সমস্যাটা বাড়ে, তাহলে এগুলো একটু খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এটা স্ক্রিন করে দেখে নেওয়া উচিত যে আসলে কোনো অ্যালার্জিক কোনো কন্ডিশনের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে কিনা। এবং এই ক্ষেত্রে স্যার নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের দেখিয়ে নাকটি পরীক্ষা করে অবশ্যই তার সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করা উচিত, কারণ গত 3 বছর ধরে তিনি একই সমস্যা ভোগ করছেন, কিন্তু বিশেষ কোনো চিকিৎসা নেই তিনি। যে বিষয়টিতে ছিলাম আমরা, যে নিউরোলজি সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতাগুলোর মধ্যে আপনি বলছিলেন বেলস পালসি, গ্লুটেন বেরি সিনড্রোম, এই সমস্যাগুলো এই সময়টিতে বেড়ে যায়। স্যার, এই টার্মগুলো কিন্তু আমাদের অনেকের জন্য নতুন। গ্লুটেন বেরি সিনড্রোম, একটু জানতে চাই এটি বলতে কি বুঝি, উপসর্গগুলো কেমন হতে পারে? আমরা এটাকে বলি যে হাত পায়ে যে নার্ভ যেগুলো থাকে, যে আমরা স্নায়ু থাকে, স্নায়ুগুলো বিকল হয়ে যায়, দেখা যাচ্ছে স্নায়ুগুলো ঠিকমতো কাজ করে না। এটাকে গুলেনবারি সিনড্রোম, যে সাধারণত পা থেকে শুরু হয় অথবা হাত থেকেও শুরু হতে পারে, আস্তে আস্তে করে এই সমস্যাটা পা থেকে শুরু হলে হাতে আস্তে আস্তে করে হাতে বাড়তে পারে, অনেক সময় শ্বাসকষ্ট হয়ে যেতে পারে। তো এইগুলো নার্ভগুলো কিন্তু সাধারণত প্যারালাইসিস হয়ে যায়। এটাকে সাধারণত আমরা ইন জেনারেল বলি এটা গুলেনবারি সিনড্রোম। তো এটার সাথে এটা হলে দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসলে আমরা তো ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, পদ্ধতিগুলো গ্রহণ করে থাকি। আরেকটা আছে বেলস পালসি, যেটা হলো মুখ যে কোনো একদিকে বেঁকে যায়। সাধারণত দেখা যায় ফেসিয়াল নার্ভ, মুখে যে নার্ভ থাকে, যে মুখের নার্ভের একটা প্যারালাইসিস হয়ে গেলে দেখা যায় যে কোনো নার্ভটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, মানে বাম দিকে নার্ভটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তার ডান দিকে মুখটা বেঁকে যাবে। তো সেই খেতে গেলে মুখ থেকে খাবার পড়ে যাবে, পানি খেতে পারবে না, মুখের একদিকে খাবার জমা থাকবে। তারপর যদি সে থুতু ফেলতে যায়, তো সেক্ষেত্রে সে ঠিকমতো ফেলতে পারছে না। তো এরকম তার একটু সমস্যা হতে পারে। চোখ বন্ধ হয় না, একদিকে কোনো এক পাশে যেদিকে সমস্যা হয় সেদিকে চোখ বন্ধ হয় না। তাহলে এই সমস্যাগুলো সাধারণত এই যে নার্ভ রিলেটেড ঘটনাগুলো ঘটে। তাছাড়া এর আগে আমি আবার বলেছিলাম যে স্ট্রোকের একটা প্রবণতা বাড়ে। সাধারণত শীতকালে দেখা যাচ্ছে কি যে হিমোরেজিক স্ট্রোক, সাধারণত এই সময় মানে টেম্পারেচারের যে ভেরিয়েশনের জন্য অনেক সময় দেখা যায় কি যে এই যে এগুলো ঠিকমতো প্রসারণ ক্ষমতা বা সংকোচন ক্ষমতা থাকে না। অনেক সময় দেখা যায় এখানে রক্তনালী এগুলো ফেটে যেতে পারে, সেটাকে বলে হিমোরেজিক স্ট্রোক অথবা ইসকেমিক স্ট্রোক হতে পারে। এরপরে আমরা একবার বললাম যে এই সময় মানুষ চলাফেরা কম করে, যেহেতু শীতকাল, বাইরে বেরোতে পারে না, সেখানে পার্কিনসন যদি হাত কাঁপার রোগটোগ থাকে, তাহলে এইগুলো দেখা যাচ্ছে কি যে সে যদি রেগুলার যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করে বা ব্যায়াম করতে না পারে, দেখা যায় তার এই সমস্যাটাও বেড়ে যেতে পারে। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে শীতকালকে কেন্দ্র করে। আমি শীতকালের এই নিউরোলজিক সংক্রান্ত জটিলতাগুলোতে আবারও আসবো, একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা তো কথা বলছিলাম শ্বাসকষ্ট, অ্যাজমা বা সিওপিডি বা বিভিন্ন ধরনের জটিলতাগুলো নিয়ে। এখন স্যার আমরা লক্ষ্য করি প্রতি বছর শীতকালে এলে অ্যাজমার প্রকোট কিংবা প্রবণতা ক্রমাগত বাড়তে থাকে। জি জি, অ্যাজমার প্রকোট বেড়ে যায়, যেহেতু অ্যাজমাটা কিছুই না,
এটা একটা ওয়ান টাইপ অফ অ্যালার্জির জন্য। কারো কারো অ্যালার্জি হয় কি বাতাসে অ্যালার্জি হয়, কারো কারো পোলেন আছে, ডাস্ট আছে, ধুলিবালি আছে, এগুলো শরীরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে তার রিয়াকশন হয়। কারো কারো দেখা যায় যে অ্যালার্জি এমন একটা জিনিস, আমার টিচার বলতেন যে অ্যালার্জি হলে এমন এক জিনিস যে কাউকে যদি যেটা যার বডিতে সহ্য না হলো, ইভেন সেটা গরু ছাগল হতে পারে, ভেড়া বকরি হতে পারে, এই জিনিসটা তার যদি সহ্য না হয় ওটার মধ্যে তার রিয়াকশন হয়। আমার এক রুগী আমি শুনেছি যে তার ছাগল সামনে আসলেই তার ওই হাঁপানি শুরু হতো, অ্যালার্জি শুরু হতো, ওই টাইমটাতে তার হলো। এটা কিছু না, এটা আমাদের লাংস আছে, লাংসের বিভিন্ন ব্রঙ্কিউলস আছে, ব্রাঞ্চগুলো আছে, এগুলাতে স্পাজম হয়। স্পাজম হলে তখন হলে কনস্ট্রিকশন হয়, ওইটা চিকুন হয়ে যায়, ওটাতে শ্বাস নিতে কষ্ট হয়, তখনই তার ওই শ্বাসকষ্ট হয়, তখন সাঁইসুই শব্দ হয়, ইয়া করে হয়, তখনই তার আমরা একটা বলি যে যদি অ্যাকুট অ্যাজমা যেটা খুব জরুরি না গেলেই নয়, এগুলোকে হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। এটা কারণ হচ্ছে তাকে অক্সিজেন দিতে হয়, তাকে ওই নেবুলাইজার দিতে হয়, এই সমস্ত জিনিস তাকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে ভালো করে। বাচ্চাদেরও এরকম এটা হতে পারে, বাচ্চাদের কারো খাওয়ার অ্যালার্জি থাকে, বিভিন্ন ধরনের খাদ্য থেকে আসতে পারে, এই সমস্ত জিনিস। অ্যাজমার ব্যাপারটাতে স্যার একটু যদি স্পেসিফিক করি, অ্যাজমাতে যখন অ্যাটাক করে, এটা শীতকাল গরমকাল সব ক্ষেত্রেই মানুষের অ্যাজমা অ্যাটাক যখন হয়, চিকিৎসকরা পরামর্শ দেয় যে ইনহেলার ব্যবহার করতে হবে। জি জি জি। তো যখনই ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেয়, আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ রোগীরাই কিন্তু ইনহেলার ব্যবহারের প্রতি একটা ভীতি কাজ করে। তাদের ধারণা যে একবার ইনহেলার শুরু করলে এটি একদম আনটিল ডেথ কন্টিনিউ করতে হবে। এই বিষয়টা কি? না, এটা ঠিক না। ইনহেলার আমরা বলি যে যখন তার অ্যাকুটনেসটা বেড়ে যাবে, যখন খুব বেশি হয়ে যাবে, তখন ওই ইনহেলারটা বেড়ে যাবে। আর ইনহেলার বেড়ার জন্য কতগুলো বিভিন্ন ধরনের ইনহেলার আছে, যেমন স্টেরয়েড মিক্সড একটা ইনহেলার আছে, ওটা নেওয়ার পরে তাকে কুলি করে দিতে হয়, যেহেতু বারবার যদি ওখানে ভিতরে থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে, মুখে, ওই স্টেরয়েডের জন্য ওখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ওই জন্য আমরা বলি যে যারা ইনহেলার নেয়, চাপ নেয়, তারা যেন অবশ্যই চাপ নেওয়ার পরে কুলি করে পরিষ্কার, মুখটা পরিষ্কার রাখে। এই জন্য তাদের আর ভয়ের কিছু নাই। কিন্তু আমাদের লং টার্ম একটা ট্রিটমেন্টও আছে এই অ্যাজমার জন্য। অনেক সময় দেখা যায় যে কারো আমরা মানে লং টার্মের জন্য যেন ভালো থাকে, সেই হিসাবে তারা আর কতগুলো জিনিস প্রিভেন্টিভ আমরা সবচেয়ে ইয়া করি, ধুলিবালি থেকে দূরে থাকা, ধূমপান থেকে দূরে থাকা, ডাস্ট থেকে। আরেকটা সবসময় আমরা উপদেশ দিই, যারা বাইরে যাবে তারা যেন মাস্ক পরে যায়, একদম এটা খুবই তাদের জন্য জরুরি। যারা ঘর পরিষ্কার করবে, কারো ধুলিবালি ঘর পরিষ্কার করতেছে। আমাদের দেশে এত বেশি বায়ু দূষণ, পরিবেশ দূষণ, এটিও অ্যাজমা কিংবা শ্বাসকষ্ট, সর্দি কাশি হবার জন্য অন্যতমভাবে দায়ী। স্যার, এক্ষেত্রে একটি বিষয় আমি যোগ করতে চাই। আমরা প্রায় দেখে থাকি বা বিজ্ঞাপনে বা বিভিন্ন জায়গায় তথ্যের মাধ্যমে, সামাজিক মাধ্যম জুড়ে ঘুরে, যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে শিশুরা যে রয়েছে, শিশুতে যখন অ্যাজমা অ্যাটাক করে, শ্বাসকষ্ট হয় বা হাঁপানি হয়, তখন দেখা যায় গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নেবুলাইজ করছে, কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া, কোনো ফার্মাসিতে বা বিভিন্ন জায়গায় গিয়ে। এই বিষয়টুকু আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? না, এটা স্পেসিফিক একটা হওয়া উচিত। আমার মনে করেন যে ওটা রেসপিরেটরি মেডিসিনের ডাক্তার আলাদা আছে, ওনাকে একবার তার পরামর্শ নেওয়া উচিত। কারণ এই রেসপিরেটরি ইয়ার থেকে অ্যাজমার টেন্ডেন্সিটা, অ্যাজমার যে উপসর্গগুলা অন্য রোগের মধ্যেও হতে পারে। যেমন যদি হার্ট ফেলিওর থাকে, অ্যাজমার মতো সিমটম হয়, যেমন লাং ফেলিওর থাকে, অ্যাজমার মতো সিমটম, যেমন কিডনি ফেলিওর থাকে, অ্যাজমার মতো সিমটম হয়, শ্বাসকষ্ট হয়। আগে তাকে ডিটেক্ট করতে হবে যে কোন ধরনের রোগ। অনেক সময় ইনফেকশনের জন্য অ্যাজমার সিমটম হতে পারে, তো সেই জন্য তার একটা স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য আমরা স্পেসিফিক ডাক্তার হলে সবচেয়ে ভালো হয়। নিশ্চয়ই। আর সেটা আসলে একটা শিশুর জন্য অ্যাজমা নাকি নিউমোনিয়া, এটাও তো আমরা জানি না। এবং নিউমোনিয়া কখন বুঝবো, অভিভাবকরা কখন বুঝবে, স্যার এটা জানবো, একটু স্যারের কাছে কথা বলে আসি। স্যার, যে বিষয়টিতে ছিলাম আমরা, একটু বেলস পালসের কারণগুলো যদি বলেন, কারণ এটি তো আমাদের জন্য অনেক ক্ষেত্রে নতুন না। মুখ বেঁকে যাচ্ছে, অনেক ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এ ধরনের উপসর্গগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু কেন হচ্ছে ওই কারণটা যদি আমরা জানি, হয়তো বা কিছুটা সতর্ক হতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, বেলস পালসির প্রথম কারণ হলো অজানা। সাধারণত শীতকালে দেখা যায় কিছুগুলো ভাইরাসগুলো ব্রিড করে, এই কিছু কিছু ভাইরাসের সাথে সম্পর্কিত আমরা ধারণা করতে পারি, এরকম কোন লিটারেচারে আসছে বা বিভিন্ন গবেষণায় আসছে। সেই জন্য আমরা প্রথম কারণটাই বলি কি, সাধারণত শীতকালে এইসব ভাইরাসের প্রকোপতার জন্য কিছু কিছু ভাইরাস এগুলো দায়ী থাকে। এই ভাইরাসগুলোর জন্য সাধারণত এই বেলস পালসিগুলো হয়ে থাকে।
এবং এই বেলস পালসির মতোই কিন্তু দেখা যাচ্ছে শীতকালে আপনার মুখটা বাঁকা হলো কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনি স্ট্রোক করেছে কিনা, সেটাও কিন্তু আপনার মাথায় থাকতে হবে। কারণ মুখটা বাঁকা হয়ে গেলেও কিন্তু যে এটাও কিন্তু একটা স্ট্রোকের লক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ তাহলে তথ্য। সেটার জন্য আপনি যখন বেলস পালসি হচ্ছে নাকি এটা স্ট্রোকের জন্য মুখটা বাঁকা হয়েছে, তো সেটা কিন্তু আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে আসলে কিন্তু আপনাকে আমরা নির্ণয় করে দিতে পারবো ওটা ডিউ টু দ্য বেলস পালসি, শুধুমাত্র ফেশিয়াল নার্ভ পালসি। বেলস পালসি মানে ফেশিয়াল নার্ভ পালসিদের একটা টার্মটাই হলো বেলস পালসি। আর নাহলে অথবা স্ট্রোকের জন্য মুখটা বাঁকা হয়েছে, সেটার জন্য অবশ্যই একজন নিউরোলজিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদেরকে। স্যার, মুখ বেঁকে যাওয়া যেমন স্ট্রোকের উপসর্গ, তেমনি বেলস পালসির উপসর্গ। আমরা তো বেলস পালসির আরো কিছু উপসর্গের কথা জেনেছি, কিন্তু স্ট্রোকের উপসর্গগুলো বেসিক্যালি কিভাবে প্রকাশ পেতে পারে? স্ট্রোকের উপসর্গ সাধারণত যে আমরা বলি কি যে আমরা সাধারণত জনগণকে সচেতনের জন্য বলি, আমরা বলি বি ফাস্ট। বি ফাস্ট মানে হলো প্রথম একটা রোগী হঠাৎ করে যদি কোনো সে দাঁড়াতে কষ্ট হয়, ব্যালেন্সের সমস্যা যদি হয়, অথবা দেখা যাচ্ছে যে চোখে সে দেখতে সমস্যা হচ্ছে, হঠাৎ করেই চোখে দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখছে, হঠাৎ করে যদি হয় তাহলে সেটা একটা লক্ষণ। তারপরে হলো ফেশিয়াল নার্ভ অ্যাসিমিট্রি, মানে আমরা মুখটা বাঁকা হয়ে যাওয়া, মুখটা বাঁকা হয়ে যাওয়া, হঠাৎ করে মুখটা বাঁকা হয়ে গেল, সেটাও কিন্তু একটা স্ট্রোকের উপসর্গ। তারপর হলো হাত পা দুর্বল হয়ে যাওয়া, এক হাত হতে পারে, এক পা হতে পারে, বা এক পা এক হাত হতে পারে, এক সাইডে হতে পারে, এরকম পক্ষাঘাত হয়ে গেল, মানে একদিকে তার অবশ হয়ে গেল। তাহলে এরপরে হলো তার হলো কথা যদি জড়ায় যায়, হঠাৎ সে নর্মাল কথা বলছিল যে আমি কথা বলছি, হঠাৎ করে কথাটা জড়াই গেল, তাহলে কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে এটা স্ট্রোকের উপসর্গ। সাধারণত আমরা জনগণের সচেতনতার জন্য আমরা এই যে 5টা সিমটম এটাকে আমরা সাধারণত বলে থাকি। এরপর হলো টাইম। অবশ্যই স্ট্রোকের জন্য চিকিৎসার জন্য টাইমটা খুব জরুরি। আমরা বলি টাইম ইজ ব্রেন। যত দ্রুত আমাদের কাছে আসবেন তত তাড়াতাড়ি আপনি ভালো হবেন। দেখা যাচ্ছে প্রতি মিনিটে 1 মিনিট দেরি করলে 1,80,000 নিউরন, মানে 1.8 মিলিয়ন নিউরন নষ্ট হচ্ছে প্রতি মিনিটের জন্য। তার মানে হলো আপনি যত দেরি করে ডাক্তার কাছে যাবেন তত বেশি আপনার ব্রেনের কোষ নষ্ট হবে, তার মানে হলো আপনার রিকভারি ভালো হবে না। আর আমাদের দেশে প্রেক্ষাপটে এখন কিন্তু স্ট্রোকের চিকিৎসা আছে, সেই জন্য আমরা টাইম ইজ ব্রেন বলি। কারণ যত দ্রুত আমাদের কাছে আসছেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা আপনাকে চিকিৎসা দিচ্ছি এবং আপনি মোটামুটি নর্মাল জীবনে ফেরত যাবেন। না হলে সারা জীবনই কিন্তু আপনি কোনো না কোনো ধরনের মানে শারীরিক বিকলাঙ্গতায় ভুগবেন। একদমই তাই। এটি খুব গুরুত্বপূর্ণ যে সুনির্দিষ্ট সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, কিন্তু কার কাছে যাবে, কোন বিশেষজ্ঞের কাছে যাবে, ওই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় চিকিৎসা নিতে যাবে, এটা নিয়ে অনেকেই আসলে বিভ্রান্ত হয়ে থাকেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবো, কিন্তু একটু স্যারের কাছে যাই। স্যার, যে বিষয়টিতে ছিলাম আমরা, যে অ্যাজমা হয়েছে নাকি নিউমোনিয়া, একটি শিশুর নিউমোনিয়া আক্রান্তের যেমন ঝুঁকি রয়েছে, বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরও নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকি রয়েছে শীতকালে। নিউমোনিয়া কিভাবে বুঝবো? না, তার আগে যেটা বললেন যে অ্যাজমা অথবা নিউমোনিয়া, অ্যাজমা সাধারণত দেখা যায় যে অনেক সময় বংশগত থাকে। তো দেখা যাবে হিস্ট্রি নিলে তার বাবা মা ভাই বোন অন্যান্য ভাই বোনেরা কারো আছে কিনা, তাতে ওনাদের এই অ্যাজমা আছে কিনা বা হাঁপানি আছে কিনা এটা বোঝা যায়। নিউমোনিয়া তার কয়েকদিন আগে তার হিস্ট্রি নিলে বোঝা যাবে যে কয়েকদিন সে ঠান্ডা জ্বর ভুগতেছিল কিনা, তারপরে তোর হঠাৎ সে নদীতে বা পুকুরে গোসল করেছে কিনা, তারপর থেকে এটা শুরু হয়েছে কিনা, তাহলে আমরা বোঝা যায়। তাছাড়া আমরা কিছু পরীক্ষা করে বুঝি, রক্ত পরীক্ষা, একটা বুকের এক্সরে, এই ধরনের করে পুরোপুরি ক্লিয়ার হতে পারি। এটা তো হতেই পারে। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাকে দুটা ডিটেক্ট করতে হবে আগে, তাহলে ওই যেমন অ্যাজমাতে সবসময় অ্যান্টিবায়োটিক লাগে না, নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক মানে প্রায় সময় লাগে। এই জিনিসটা আমাদের একটা রেসপিরেটরি মেডিসিন বা যদি বাচ্চা হয় তাকে মানে আমরা নিউরোলজিস্ট অথবা মানে শিশু স্পেশালিস্টকে আমরা স্পেসিফিক হলে আরো ভালো হয়। আমরা এর আগে একটা কথা বলছেন আপনি, মানুষ মানে হঠাৎ কি কোথায় যাব কি সমস্যা, এইটা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে। প্রথমেই আগে যাবেন হসপিটালে, নিকটতম যেটা হসপিটাল আছে এখানে নিয়ে যাবেন। ওখানে ডাক্তার আছে, আমাদের ডাক্তাররা পরামর্শ দেবে যে এটা কোন মানে কাকে দেখাতে হবে। একদমই। প্রত্যেকটি হাসপাতালে, জেলা সদর হাসপাতালে, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে বিভিন্ন ধরনের হাসপাতাল সেটাতেও আছে আমাদের। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, হঠাৎ করে স্ট্রোক হয়েছে, মুখ বেঁকে গিয়েছে, বা আপনি যে উপসর্গগুলোর কথা বললেন স্ট্রোককে কেন্দ্র করে, এই উপসর্গগুলো উপস্থিত থাকলে আপনি বললেন এভরি সেকেন্ড ইজ কাউন্টেবল,
হাসপাতালে যাওয়াটা জরুরি। কার কাছে যাবে, নিয়ে যাবে কিনা, এত রাত হয়েছে এখন এরকম, কালকে সকালে যাব, বিষয়গুলো তার ক্ষতির কতটুকু কারণ হতে পারে এবং তিনি কোথায় যাওয়া জরুরি? ধন্যবাদ। এটা আসলে আমাদের যে দেশে যে স্ট্রোক নিয়ে অনেক ধরনের মানে কি বলা যায় আমাদের বিভিন্ন রকম মিথ রয়েছে বা কোনো মানে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। এতে বাতাস লেগেছে, মনে করেন যে একটি বাঁকা হয়ে গেছে, বাতাস লেগেছে, ঠিক হয়ে যাবে, দূষিত বাতাস, এরকম ধারণা করা হয়। তো এখন কিন্তু সায়েন্স দিন দিন আগাচ্ছে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আগাচ্ছে। তো এখন আমরা এই যে ঘটনা যদি ঘটে, তাহলে আপনি আপনার যে স্যারে যে বললেন যে নিকটস্থ হাসপাতালে যান, আমরা আমাদের যে যারা যে ডক্টর, যে জুনিয়র ডক্টর আছে সবাইকে আমরা স্ট্রোকের এগুলো শিখিয়ে দিই। তারা অন্তত বলবে যে আপনার স্ট্রোক করেছে নাকি বেস পালসি হয়েছে, তারা আপনাকে নির্ণয় করতে পারবে। এবং আপনি যদি আমাদের ঢাকা শহরের কেন্দ্রিক হন, তাহলে কিন্তু আমাদের ঢাকা শহরে কিন্তু স্ট্রোকের জন্য অনেকগুলো আধুনিক সেন্টার আছে, সরকারিভাবে আছে, বেসরকারিভাবে আছে। সরকারিভাবে যেমন আমাদের নিউরো সায়েন্সে আছে, স্ট্রোকের জন্য স্ট্রোক ইউনিট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ইভেন ঢাকা মেডিকেল কলেজেও তারা চালু করছে। তাহলে এগুলো হলো সরকারিভাবে। বেসরকারিভাবে যেটা যেমন করে আপনার ইউনাইটেড হাসপাতাল আছে, যার স্ট্রোক হলে ইউনাইটেড হাসপাতালে ইমিডিয়েট কেয়ার নেওয়া হচ্ছে, এভার কেয়ার হসপিটাল আছে। তাহলে এইসব হসপিটালকে সাধারণত ইভেন স্কোয়ার হসপিটালে তারা মানে করছে আর কি। তাহলে এইসব হসপিটালগুলোতে গেলে আপনি সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসা, ল্যাবেড হসপিটালও কিন্তু হচ্ছে। তাহলে এইসব হসপিটালে গেলে কিন্তু আপনি পাচ্ছেন, স্ট্রোকের অ্যাকুট চিকিৎসা পাচ্ছেন। কারণ এই যে আমরা স্ট্রোকের অ্যাকিউট চিকিৎসার কথা বলছি, আমাদের আসলে দর্শকদের উদ্দেশ্যে সতর্কতা বা সতর্ক করার জন্য জানানোটা জরুরি যে স্ট্রোকের চিকিৎসা আমরা কতটুকু এগিয়ে রয়েছি। কারণ আমাদের প্রতি তো আস্থা অর্জন করতে পারছে না। এই আস্থা অর্জন করার জন্য চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশ কতটুকু এগিয়ে এবং কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে আমরা আলোচনা করব। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ডায়াবেটিস, হরমোন কিংবা নিউরোলজি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে। আপনি তো স্যার হরমোন রোগ বিশেষজ্ঞ এবং এত ব্যক্তি ডায়াবেটিস এবং থাইরয়েড সংক্রান্ত জটিলতায় ভুগছে। আমরা ডায়াবেটিস সম্পর্কে কিছুটা সচেতনতা বৃদ্ধি করতে পারলেও থাইরয়েড যে ঘরে ঘরে রয়েছে বা এত ছড়িয়ে গেছে, এটি সম্পর্কে কিন্তু এতটা সচেতনতা এখনো বৃদ্ধি করতে পারিনি। তো সচেতনতার জায়গা আসলে কোথায় যে এত ব্যক্তি ডায়াবেটিস এবং থাইরয়েডে আক্রান্ত হচ্ছে, আপনার বলার কি আছে? হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সচেতনতা আবার ডেভেলপ করতে হবে। গ্রামগঞ্জের এখনো মানুষ জানে না যে ডায়াবেটিস হলে মানে কি উপসর্গটা হবে। যেমন ঘন ঘন প্রস্রাব হয়, পানির পিপাসা লাগে, তারপরে শরীর দুর্বল লাগে, তারপরে মানুষ কাউকে শুকায় যায়। এই ধরনের যে সিমটমগুলো আছে মানুষের সাধারণত বুঝতে পারে, কিন্তু এমন কতগুলো সিমটম আছে যেগুলো বুঝতেই পারে না, কাজ করে যাচ্ছে। মানে আমাদের দেখা যায় যে 60% লোক জানে না যে তাদের মধ্যে ডায়াবেটিস আছে। এমন একটা, এটা যে সাইলেন্ট কিলার ডিজিজ বলা হয়, নীরব ঘাতক রোগ। এবং এটাকে আমরা হার্ট ডিজিজ বলি। কারণ হচ্ছে যখনই ডায়াবেটিস হয় তখনই তার ভাস্কুলোপ্যাথি হয় না, ছোটো ছোটো নার্ভ এবং ছোটো ছোটো রক্তনালীগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তখন হয় কি, এই ধরনের বিভিন্ন ধরনের পায়ের পছন, চোখের ক্যাটারেক্ট, চোখের রেটিনোপ্যাথি, চোখ নষ্ট, কিডনি নষ্ট, হার্টে কোলেস্ট্রল জমে হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন জটিল হয়ে যায়। সেই জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস আমাদের হলো এই সচেতনতা ডেভেলপ করা। এটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? পরিত্রাণ আমরা বলি যে এটা যদি মানে আগে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করতে হবে। স্বাস্থ্য সচেতনতা কেমন? তাকে প্রত্যেক দিন যে ওভারওয়েট যাদের হয় সেই তা যেন ওভারওয়েট না হয়। তারপরে খাদ্য তালিকায় যেন সুন্দরভাবে ভালো খাবারটা থাকে। অতিরিক্ত খাবার ভোজন একটা রিস্ক ফ্যাক্টর। অতিরিক্ত টেনশন, আমরা আরেকটা জিনিস এখানে অনেক কিছু বলার, বিরাট একটা ডায়াবেটিসের সাবজেক্ট। তা এটা যদি যারা টেনশনের কাজ করে, এখন দেখা যাচ্ছে যে আগে আমরা জানতাম না
যে টেনশন ডায়াবেটিস বানায়। আচ্ছা আচ্ছা। যে যারা অতিরিক্ত টেনশন করে, যেমন ব্যবসা করে, যার যতটুকু করার দরকার তার নাকি বিরাট সে অনেক মানে লোন নিয়েছে, সে টেনশন করে যে অনেক ব্যবসা যতটুকু করা তারা 2 কোটি টাকা, সে 5 কোটি 10 কোটি টাকার ব্যবসা করে। সুতরাং তাদের সেই ধরনের থেকে বিরত থাকতে হবে, যাতে যতটুকু ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গায় থাকে, যাতে চিন্তামুক্ত থাকতে পারে। আর একটা সবচেয়ে জিনিস বলি যে ডায়াবেটিসের বেশিরভাগ হয় হলো বংশগত। 80% টাইপ 2 ডায়াবেটিস হলো তার বংশগত জিন। যে আমার বাবা মার ডায়াবেটিস আছে, আমার হওয়ার কিন্তু পসিবিলিটি অনেক বেশি, 75%। যদি শুধু অনলি মার ডায়াবেটিস থাকে, দেখা যায় যে অনলি 15% ডায়াবেটিস হওয়ার ইয়ে থাকে। কিন্তু দুইজনেরই যদি থাকে তাহলে সবচেয়ে বেশি ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকে। তবে একটা জিনিস আমি বলি, যদি আপনার রেগুলার এক্সারসাইজ, রেগুলার তাদের খাওয়া দাওয়ার এই সমস্ত যদি তারা সমস্ত কিছু নিয়ম কানুনের নিয়মাবর্তিতা, শৃঙ্খলা লাইফ এগুলো মেনটেন করে, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা এবং ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো কি, যেমন আমার বাবা মার ডায়াবেটিস আছে, আমার জিন কিন্তু আমার ভিতরে আছে। আমি যদি ওই পরিবেশ যাই, বেশি মানে আনহেলদি লাইফ লিড করি, আনহেলদি খাবার খাই এবং যেখানে সেখানে রাত জাগি, মোবাইল দেখে সারা দিন ঘুরি, তারপরে মানে অনেক কিছু আনহেলদি লাইফ স্টাইল মেনটেন করি, তাহলে আমার কিন্তু হবে। যদি আমি এই ধরনের না করি তাহলে আমার কিন্তু ডায়াবেটিস হবে না। আমি যদি রেগুলার মেনটেন করি। আমরা তো আসলে স্যার বুঝতে পারছি না সোশ্যাল মিডিয়ার প্রতি এত অ্যাডিকশন আমাদের, রাত জেগে আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি এবং অনেক পরে গিয়ে ঘুমাচ্ছি, অনেক দেরিতে ঘুম থেকে উঠছি, এটিও ডায়াবেটিস বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ। আরেকটা জিনিস উদাহরণ দিই, আমি এটা সব জায়গায় আগেও উদাহরণ দিয়েছি অনেক জায়গায়, যে একটা লোকের যদি জীবাণু আছে বা জিন আছে বডিতে, আমার জিন আছে হলো ডায়াবেটিস জিন, আমি ওই পরিবেশ যদি না দিই তাহলে আমাকে কিন্তু ডায়াবেটিস হবে না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা হয় যে একটা ধানের বীজ যদি বস্তায় সারা বছর ঘরের মধ্যে বন্দি করে রাখা যায়, কিন্তু সে ওখান থেকে ধান গাছ হবে না। ধান গাছ তখনই হবে যখন ওই পরিবেশে যাবে। ওই পরিবেশটা কি রোদ, বৃষ্টি, কাদা, মাটি, সূর্যের আলো এগুলা হলে তখন সেখানে গাছ পড়বে। এইরকম ডায়াবেটিসের বীজ আমার মধ্যে আছে। আমি যদি ওই পরিবেশে না যাই, যেমন আমি যদি আনহেলদি লাইফ লিড না করি, মানে যেখানে সেখানে ধূমপান করা, প্রেশার বেশি রাখা হলে কন্ট্রোল না করা, তারপরে খাওয়া অতিরিক্ত ভোজন করি, মানে যে সমস্ত ভাজা পোড়া সেই সমস্ত স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, তাহলে ডায়াবেটিস ফ্লোর আপ হয়ে যাবে। তার মানে এই বিষয়গুলো থেকে নিজেকে সচেতন করা জরুরি। আর একটা এখানে শীতকালীনে যখন প্রশ্ন আছে এই আজকের অনুষ্ঠানে, শীতকালীনে আমরা কিন্তু আমি একটা জিনিস বলি, আমার চোখের দেখা অনেকে শীতকালীনে এক্সারসাইজটার ব্যাপারে জিজ্ঞেস করে। এটা হলো কি কখন এক্সারসাইজটা করব। আমি বলি অনেকের প্রিফারেবল টাইমটা হলো সকালে। কারণ ওই যে না আমি বলি যে খবরদার সকালে ভোরে তো আপনারা কখনোই এই ঠান্ডার মধ্যে এক্সারসাইজ করতে যাবে না, কারণ হচ্ছে তখন আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয়, চাপ থাকে। যদি ওই টাইমে যে আপনি করেন, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকবে। খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই, আমি এই জিনিসটাকে আমার নিজের চোখে দেখা হার্টের রোগী এরকম। তাহলে সেক্ষেত্রে স্যার কখন তার এক্সারসাইজ করতে পারে? তার সুবিধা মতে, এবং যখন সে একটা গরম ফিল করবে, রোদে গেলে রোদের টাইমে সবচেয়ে বেশি কিছুটা সময় তার গরম ওয়েদারের মধ্যে থাকতে হবে। যদি সে নিজেকে একটু নরমাল টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করবে, তারপরে গিয়ে সে এক্সারসাইজ বা নিয়মিত হাঁটাচলা করবে 30 মিনিট। প্রথমে আমরা সাধারণত এক্সারসাইজের 3টা স্টেজ বলি। ফার্স্ট স্টেজ হলো কি মানে ওয়ার্মিং ফেজ, আস্তে আস্তে হাঁটি গাটা গরম করবে। তারপরে মানে এক্সারসাইজিং বা ব্রিক্স ওয়াকিং ফেজ। ব্রিক্স ওয়াকিং মানে জোরে হাঁটা। তারপরে সে একটু কিছুক্ষণ হাঁটা, তারপরে রেস্ট নিয়ে, তারপরে হাত মুখ ধুয়ে নাস্তা করলো। এই কিন্তু হঠাৎ দৌড়ি বা হঠাৎ যদি বেশি করে, এটা ইয়া না। হঠাৎ ভারী ওয়ার্কআউট করে অনেকে, এটা ক্ষতির কারণ হতে পারে। একটু স্যারের কাছে যাব। স্যার, আমরা তো কথা বলছিলাম স্ট্রোকের বিভিন্ন ধরনের রোগগুলো নিয়ে, এবং স্ট্রোকের যে চিকিৎসা পদ্ধতি, সেটিতে আমাদের কত মিনিটের মধ্যে হাসপাতালে যাওয়া প্রয়োজন? আপনি তো বলছিলেন এভরি টাইম ইজ কাউন্টেবল, এভরি টাইম ইজ ব্রেইন। কত মিনিটের মধ্যে বা কত সময়ের মধ্যে হাসপাতালে গেলে তিনি সুরক্ষিত থাকবেন, এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে আছি? ধন্যবাদ। আমরা আগে বলেছি যেটা টাইম ইজ ব্রেন, মানে আমরা বলছি যত দ্রুত আসবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ থাকবেন। তো আমরা এটা যে
যে প্রোটোকলে যেটা আমাদের চিকিৎসা প্রোটোকলের মধ্যে আছে, যদি আমরা 4.5 ঘন্টার মধ্যে যদি অ্যাকুট ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে, বেশিরভাগ স্ট্রোক হলো 2 স্ট্রোক 2 রকম, একটা ইসকেমিক স্ট্রোক আর হিমোরেজিক স্ট্রোক। একটা হিমোরেজিক স্ট্রোক হলে সঙ্গে সঙ্গে তো আপনি যাবেনই, তখন আপনি পাশে থাকতেই পারবেন না, কারণ তার সিভিয়ার ভমিটিং হবে, রেস্টলেস থাকবে, তাহলে আপনি অটোমেটিক কিন্তু চলে যাবেন। ইসকেমিক স্ট্রোকের প্রেজেন্টেশনটা একটু স্লো থাকে এবং সাধারণত 24 ঘন্টা ধরে তার এই সমস্যাটা বাড়তে থাকে। তো সেই জন্য প্রথম দিকে যদি আপনার এই যে আমি প্রথম যে সিমটমগুলো বললাম, দাঁতের সমস্যা, মুখ বেঁকে যাওয়া, কথা জোড়া যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, ঠিক আছে, যদি এরকম সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি স্থানীয় কোন নিউরোলজিস্টের সাথে দেখা করার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি এইসব ঘটনা ঘটলে আপনি যে হাসপাতালের নামগুলো বলেন সরাসরি চলে যাবেন। এই সময়টা বলছি কি 4.5 ঘন্টা, 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি পৌঁছান তাহলে আমরা কিন্তু আপনাকে স্ট্রোকের জন্য রক্তের মধ্যে একটা ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মোর দেন 60% রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যদি হয়, যদি আপনি দেরি করে যান 4.5 ঘন্টা পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই চিকিৎসা দিতে পারি না, সুস্থ হবার সংখ্যাটা অনেকটা কমে যায়। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে আপনি যে করলেন, এটাকে আমরা থ্রম্বোলাইসিস বলি, এটা হলো রক্তের মধ্যে একটা ওষুধ দিয়ে চিকিৎসা করা। আরেকটা চিকিৎসা আছে মেকানিক্যাল থ্রম্বোক্টমি। প্রথমে আমরা থ্রম্বোলাইসিস করার চেষ্টা করি যে স্ট্রোকের এটা ভালো হয়ে যায় কিনা, উন্নতি হলে আমরা এই অবস্থায় রেখে দিই, যদি উন্নতি না হয় তখন আমরা কিন্তু ইন্টারভেনশনের একটা পার্ট আছে মেকানিক্যাল থ্রম্বোক্টমি, আমরা ওই সরাসরি রক্তনালীর ভিতরে প্রবেশ করে, মাথার ভিতর রক্তনালীতে প্রবেশ করে আমরা ওই থ্রম্বাসটাকে নিয়ে আসি, যে রক্ত যে জমাট বেঁধে গেছে নিয়ে আসি, সেটা মেকানিক্যাল থ্রম্বোক্টমি বলি। সেগুলো এই হসপিটালগুলোতে হয়ে থাকে। তার মানে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা পদ্ধতির সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আর্লি টাইমে হাসপাতালে যাওয়াটা খুব জরুরি স্ট্রোকের রোগীর ক্ষেত্রে। স্যার, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেই চাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউরোলজির একটি ডিজিজ, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। স্যার, পার্কিনসন ডিজিজে অনেক ব্যক্তি আক্রান্ত, কিন্তু অনেকের স্বচ্ছ কোনো জ্ঞান নেই। ছোট্ট করে আপনার কাছে জানবো যে পার্কিনসন কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে এবং কেন হয়? আচ্ছা, আমরা যেটা বলি পার্কিনসন ডিজিজ হলো আমাদের যেটা বলছি যে সেকেন্ড কমন ডিজেনারেটিভ ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বয়সজনিত হলো দ্বিতীয় কমন নিউরোলজিক্যাল ডিজিজ, এটা হলো পার্কিনসন ডিজিজ। এই ডিজিজ সাধারণত বয়স্ক লোকদের হয়ে থাকে। আমরা বলি অ্যারাউন্ড 65 ইয়ার্সের অনওয়ার্ডে এই অসুখটা হয়ে থাকে, এবং সারা পৃথিবীতে প্রায় 8 মিলিয়ন লোক এই অসুখে আক্রান্ত। আমাদের দেশে যেহেতু মানুষের বয়স বাড়ছে, কারণ গড়াই বাড়ছে, তাহলে এই রোগের প্রকোপতা দিন দিন বাড়ছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগের যখন হচ্ছে, তখন ইনিশিয়ালি কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি যে তার হাত পা কাঁপে কিনা, কিন্তু হাত পা কাঁপার আগে কিন্তু রোগী কিন্তু প্রথম দিকে স্লো হয়ে যায়, সে নড়াচড়া কম করে, চুপচাপ বসে থাকে, হাঁটতে গেলে কষ্ট হয়। তাহলে এটা হলো প্রথম স্টেজ, এটা হলো ব্র্যাডিকানিসিয়া বলি আমরা বলি, তার চলাফেরা ধীর গতিতা। তারপর হলো এরপর একটা হাত কাঁপায়, দ্বিতীয় সিমটম হলো হাত কাঁপা। হাত কাঁপাতে কিন্তু সে কিন্তু হাত কাঁপে, বডি কাঁপে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি যে তার মাথাও কাঁপে, কিন্তু মাথা কাঁপলে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্কিনসন ডিজিজের সাথে অন্য অসুখও চিন্তা করতে হয়। তো এটা আমরা প্রসঙ্গে যাই না, কারণ ওইটা গেলে আবার আরেক দিকে যাবে, সেটাকে আমরা বলি এসেনশিয়াল ট্রেমর একটা থাকে, ফ্যামিলির সাধারণত হিস্ট্রি থাকে। আর আরেকটা হলো সে হলো যখন সে উঠতে চাইবে, তো উঠতে গেলে সে কষ্ট হবে, ঠিক আছে, অ্যাটেক্সিয়া বলি, ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া বলি, সে বসা থেকে শুয়ে থেকে উঠতে কষ্ট হচ্ছে। তাহলে এইসব সিমটম থাকলে সাধারণত আমরা বয়স্ক লোকদের তখন আমরা বলি কি যে পার্কিনসন ডিজিজ। তারপর আমাদের কাছে আসলে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, এই এক্সামিনেশন করে আমরা কিন্তু কনফার্ম করি যে এটা একটা পার্কিনসন ডিজিজ হতে পারে। তারপরে এই পার্কিনসন ডিজিজ সাধারণত প্রথম বলি ইডিওপ্যাথিক, মানে কোনো কারণ জানা যায় না, যেটা হলো পার্কিনসন ডিজিজ যেটা। আর একটা পার্কিনসনিয়ান সিনড্রোম বা পার্কিনসনিজম, সেটা হলো এটা পার্কিনসন ডিজিজের মতো প্রেজেন্টেশন হবে। সাধারণত দেখা যাচ্ছে কি যে অনেক সময় দেখা যায় কোনো ওষুধ খেলে হয়, অথবা দেখা যায় ব্রেনের মধ্যে কোনো এক জায়গায় স্ট্রোক যদি রিলেটেড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম পার্কিনসনের সিনড্রোম হতে পারে। কিন্তু পার্কিনসন ডিজিজ অবশ্যই হলো ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যায় না। কিন্তু তাছাড়া ধারণা করা হয় কিছু জেনেটিক সমস্যা থাকতে পারে, আর কিছু এনভায়রনমেন্টাল সমস্যা থাকতে পারে, যেমন বিভিন্ন ইনসেকটিসাইড থাকে, কোনো জিনের কোনো দায়ী থাকতে পারে, এগুলো থাকতে পারে। তাহলে এই পার্কিনসন ডিজিজ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এখন একটা অ্যালার্মিং কন্ডিশন হয়ে যাচ্ছে, কারণ আমাদের বয়স বাড়ছে। তাহলে আমরা যদি আগে ডায়াগনোসিস করতে পারি, তাহলে রোগীকে চিকিৎসা দিলে সে নর্মাল লাইফস্টাইলে কিন্তু সে চলে যেতে পারে। আচ্ছা, তার মানে আর্লি চিকিৎসা দেওয়াটা জরুরি। এবং প্রিভেনশনের ক্ষেত্রে কি স্যার বাড়তি কোনো পরামর্শ রয়েছে? প্রিভেনশন মানে হলো এখান থেকে হলো আমরা যেটা বলি, যেটা হলো আমরা যেটা বলেছি সেটা হলো পার্কিনসন ডিজিজ হলো
কারণগুলো জানা যায় না। কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু হার্বিসাইড বা পেস্টিসাইড যারা কাজ করে তাদের আবার এই পার্কিনসন ডিজিজ হতে পারে। তারপরে রুরাল এরিয়া যারা থাকে তাদেরও একটা এই আরবান যে আমরা যে রুরাল এরিয়ার যেটা তাদের কম থাকে কিন্তু আরবান এরিয়া তাদের বেশি থাকে। কিন্তু এগুলো কারণ সাধারণত আমরা অবজারভেশন, কিন্তু আমরা এই কারণে কিন্তু কিছু কিছু জেনেটিক কিছু থাকে, সেই জেনেটিকটা আমরা সাধারণত জিন আইডেন্টিফাই করে বলতে পারি তাই এই জেনেটিক কারণে হতে পারে। কিন্তু আসলে যারা আক্রান্তের ঝুঁকিতে তাদের একটু বিশেষ সতর্ক থাকাটা জরুরি। এছাড়া যিনি আক্রান্ত হয়ে গেছেন আর্লি ট্রিটমেন্ট করাটা অত্যন্ত জরুরি এবং প্রপার টাইমে যদি সম্পূর্ণ ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারে তিনি সুস্থ থাকবেন, মোটামুটি সুস্থ থাকবেন। একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা তো শীতকালে রোগ ব্যাধি নিয়ে কথা বলছি, হরমোনগুলো নিয়ে কথা বলছি, প্রায় আলোচনার শেষ দিকে আপনার কাছে জানবো যে আসলে এই যে শীতকালে রোগ ব্যাধি রোধে এই মুহূর্তে আপনার পরামর্শ কি থাকবে? আমার এটা খুবই একটা জানার সবারই দরকার যে আমাদের জানি না আমরা অনেকেই যে আমার ভিতরে ডায়াবেটিস আছে, আমার ভিতরে প্রেশার আছে, আমার ভিতরে থাইরয়েড রোগ আছে। সেই জন্য আমরা রিস্ক ফ্যাক্টর যখন 40-এর একটা বয়স হয়ে যাবে সবারই একটা উচিত যে তার ডায়াবেটিসটা পরীক্ষা করা এবং প্রপার পরীক্ষা করা। আমরা দেখি হঠাৎ একটু এখন যেখানে সেখানে রাস্তায় ওই সুগার পরীক্ষা করা বের হয়েছে, কিন্তু এটাতে ঠিক না। গোল্ড স্ট্যান্ডার্ডও মাপছি স্যার আমরা, হ্যাঁ ওটাও ঠিক না। ওই যে প্রেশার দিয়ে মাপে যেটা যে ব্যাটারি প্রেশার, ও ব্যাটারি দুর্বল হলে দেখা যায় প্রেশার উঠা নামা করে, এটাও ঠিক না। স্পেসিফিক একটা যেমন ডায়াবেটিস টেস্টটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা হলো আপনার আর ইয়াতে ফাস্টিং এটা করবে এবং 2 আওয়ার আফটার গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে। এটাতে আর একটা 3 মাসের গড়ও করা হয়। যাই হোক আমি ওটা যে একজন স্পেশালিস্ট সে খুব ভালোভাবে বলতে পারবে যে তার ডায়াবেটিস আছে কিনা। এই জন্য আর 40 বছরের মধ্যেই বছরে অন্তত না থাকলে বছরে 2 বার করে করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হলো তাকে হেলদি লাইফ মেনটেন করতে, প্রতিদিন একটা হাঁটা বা এক্সারসাইজ 20 থেকে 30 থেকে 40 মিনিট এভাবে হাঁটতে হবে। তারপরে খাওয়ার দিক থেকে সবচেয়ে এখন বাচ্চারা কিন্তু সবচেয়ে অ্যাফেক্টেড হচ্ছে ডায়াবেটিসে। এই বাচ্চাদের জন্য বাচ্চার বাবা মা এদের জন্য আমি একটা বলবো যে বাচ্চাদেরকে আপনারা ওই তাদের হাতে মানে মোবাইল, ট্যাব, ভিডিও এগুলো দিয়ে তাদের বসে রাখে আপনারা কাজে চলে যান, এটা ভীষণ ক্ষতি। এটা ওদের হাত থেকে এটা কেড়ে নেন, ওদের হাত থেকে আপনি তাকে দরকার হলে তাকে ওনাকে ওই বাচ্চাকেও নিয়ে যান সঙ্গে, তাকে সপ্তাহে 2-3 দিন সময় দেন, তাকে সময় দিয়ে কাজে রাখান। এই যে বাচ্চারা ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে বা অতিমাত্রায় তাতে ওজন বেড়ে যাচ্ছে। ওজন ওভারওয়েট একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওভারওয়েট এখন সব জায়গায় বেড়ে গেছে। বাচ্চাদের সেই ধরনের মাঠ নাই, খেলার জায়গা নাই, এটা হচ্ছে কি হয় তাদের জন্য খুবই ক্ষতিকর। ওভার যখন ওজন বেড়ে যাবে তখন হলো কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, প্রেশার, ডায়াবেটিস, তার মানে এই বাচ্চাগুলোকে যদি খাদ্যাভ্যাসে আমরা নিয়মিত না করতে পারি, অতিরিক্ত হেভি ফুড, ফাস্ট ফুড, একটু স্যারের কাছে এখানে অ্যাড করব যে এই যে খাদ্যাভ্যাসগুলোতে বাচ্চারা অভ্যস্ত হচ্ছে, স্যার আপনার পরামর্শ কি থাকবে যে আমাদের পরবর্তী সোসাইটির জন্য বা পরবর্তী জেনারেশনের জন্য ডিজিজ প্রিভেনশনের জন্য আপনার পরামর্শ কি? স্যার তো সুন্দর করে বললেন। আমাদের ইয়েতে হলো স্ট্রোক কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর মানে যাদের অবেসিটি থাকে তাদের ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। তো এটা হলো এটা সংযুক্ত থাকে যে যারা অতিরিক্ত স্থূলতা, তো স্থূলতার জন্য যে স্যার যেটা বললেন যে আমরা যদি খাদ্যাভ্যাস পরিবর্তন না করি, এবং দেখা যাচ্ছে কি যে আমাদের যে বিভিন্ন রকম আমরা সাধারণত ফ্যাটি ফুড বা ফাস্ট ফুডগুলো আমি খুবই পছন্দ করি, যেখানে বাটার আছে সেই খাবারগুলো আমাদের খুবই পছন্দ। তাহলে এগুলো খেলে আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে, আলটিমেটলি অল্প বয়সে কিন্তু স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া তো অন্য অসুখ তো আছে, হাইপারটেনশন আছে, কিডনি সমস্যা আছে, এবং ডিসলিপিডিয়াম আছে, এগুলো তো হয়। তাহলে সেখানে অবশ্যই আমাদের এই হেলদি ফুডগুলো যেগুলো আমাদের সাধারণত যেগুলো ফুডের শাকসবজি আছে, যেমন মাছ আছে, এইসব খাবার, মানে আমাদের খাদ্যাভ্যাসটি একটু সতর্কভাবে খাওয়াটা খুব জরুরি এবং জীবনযাত্রার মানে পরিবর্তন আনার অত্যন্ত জরুরি। ফুডগুলো সাধারণত অ্যাভয়েড করা আমাদের জন্য আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য। প্রিয় দর্শক, আমাদের আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি শীতকালে যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই জীবনযাত্রার মানে পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন এবং সেই সাথে খাদ্যাভ্যাসে যেটা খেলে ইমিউনিটি বুস্ট করে, এই ধরনের খাদ্যাভ্যাস খেয়ে আপনার সুস্থ থাকার কোনো বিকল্প কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।